প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। শুক্রবারের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করব এবং মার্কেট যে পজিটিভ হলো এখান থেকে মার্কেট কি আশা দিচ্ছে সেইটা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখি যে ডিএসইএক্স এর হোম পেজ থেকে গত দিনের ক্লোজিংয়ে মার্কেট কি অবস্থায় দাঁড়িয়ে আছে। 703,03,00,000 টাকা লেনদেন হয়েছে। 166টি স্টকের প্রাইস পজিটিভ ছিল, নেগেটিভ ছিল 151টি স্টকের প্রাইস এবং অপরিবর্তিত ছিল 77টি স্টকের প্রাইস। সূচক 35.92 পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান 5,350.25। সেক্টর ওয়াইজ গেইনারের তালিকা যদি আমরা দেখি তাহলে গেইনারের তালিকায় ব্যাংক সেক্টর কিন্তু 1 নম্বরে চলে এসেছে, 2 নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর, 3 নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, 4 নম্বরে টেক্সটাইল সেক্টর। আর যেসব সেক্টরে টার্নওভার সবচেয়ে বেশি হয়েছে সেই সেক্টরগুলি আমরা যদি দেখি তাহলে এক নম্বরে উঠে এসেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, 2 নম্বরে ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টরে গতকাল লেনদেন হয়েছে 102,23,00,000 টাকা। কয়েকদিন আগেও ব্যাংক সেক্টরে কিন্তু 380 কোটি টাকা লেনদেন হয়েছিল। যেহেতু ব্যাংক সেক্টর ঘুরে গেছে এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে, তাহলে এখান থেকে ব্যাংক সেক্টর আগামী সপ্তাহে ভালো থাকার একটা সম্ভাবনা দেখা যায়। আমি এ প্রসঙ্গে একটা ভিডিওর থাম্বনেল দেখাই আমার চ্যানেলের। আমি গত কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম যখন ব্যাংক সেক্টরের পতন হচ্ছিল তখন ব্যাংক সেক্টরের চুলচেরা বিশ্লেষণ কোথা থেকে সাপোর্ট পেতে পারে। হেড অ্যান্ড শোল্ডার অ্যান্ড এলিয়ট ওয়েবে ব্যাংক সেক্টর, আশায় বাঁচে আশা, এরকম একটা থাম্বনেল দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ব্যাংক সেক্টর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। সচরাচর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে নেকলাইন সেটা ব্রেক আউট করার পরে যখন রিটেস্ট করে তখন সে যেখানে এই নেকলাইনটা থাকে তার নিচে নেমে যায় না, যেতে পারে তবে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে এই নেকলাইন বরাবর থেকেই ব্যাংক সেক্টর সাপোর্ট পেয়েছে। কোথা থেকে সাপোর্ট পেয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ব্যাংক সেক্টরের চুলচেরা বিশ্লেষণ যে ভিডিওটা আমি দিয়েছিলাম, এই ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই মনে আছে যে আমি এভাবে একটা ড্রয়িং করে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে ব্যাংক সেক্টর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে, নেকলাইন ব্রেক করে উপরে গেছে, এখন রিটেস্ট করছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি আমরা বাদও দেই তাহলে এই যেখান থেকে হেড ক্রিয়েট করেছিল সেই জায়গাটা থেকে এই ব্যাংক সেক্টর কিন্তু ইলিয়ট ওয়েবের যে ইম্পালসিভ মোড সেই ইম্পালসিভ মোডে আছে। এরকম যদি হয় তাহলে এখান থেকে যে উপরে গেল নেকলাইন পর্যন্ত, এখানে এর ইম্পালসিভ মোডের 1 নম্বর ওয়েব, এইখানে 2 নম্বর, এটা 3, কারেকশনটা 4। এখন কারেকশনটা শেষ করেছে বলতে হবে, কারণ এখানে দেখেন 0.16 ভ্যালু কিন্তু গত দিনে এই ব্যাংক সেক্টরের বেড়ে 15.89-এ অবস্থান করছে। আর এই ড্রয়িংটা যদি আমি একটু তুলে দেই, ব্যাংক সেক্টরের ড্রয়িংটা আমি তুলে দিলাম, এই জায়গাটা দেখেন যে 15.9 অবস্থান করছে এবং গত দিনের ক্লোজিং ছিল 15.7। তাহলে 0.16 ব্যাংক সেক্টরের ভ্যালু বেড়েছে। আর এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা একটা ডোজি ক্যান্ডেল। যদি এটা একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট হতো অথবা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হতো তাহলে আগামী দিনে ব্যাংক সেক্টর পজিটিভ হবে এটা জোর দিয়ে বলা যেত। যেহেতু ডোজি ক্যান্ডেলে কিন্তু বাই প্রেশার সেল প্রেশার সমান, এইটা বোঝা যায়। যেহেতু সেল প্রেশার বাই প্রেশার সমান এবং ভ্যালুর ওপেন যে জায়গায় সেই জায়গায় ভ্যালুর ক্লোজ, তাহলে বায়ার এবং সেলাররা সমান শক্তিশালী, এটাই বোঝায়। তাহলে আগামী দিনে এখান থেকে নিচে আসার সম্ভাবনাটা আমি একটু কমই রাখি, কারণ যেহেতু বড় ধরনের একটা ডাউন ট্রেন্ড, একটা পতনের পরে 7 দিন পতনের পরে গতকাল পজিটিভ হয়েছে ব্যাংক সেক্টর, তাহলে ব্যাংক সেক্টর এখান থেকে ঘুরে দাঁড়াবে। আর যদি ঘুরে দাঁড়ায়, আমি ড্রয়িংটা যদি আর একবার নিয়ে আসি, ড্রয়িংটা আমি আরও একবার নিয়ে আসলাম। ইম্পালসিভ মোডের যে 4 নম্বর ওয়েব চলছে, এরপরে 5 নম্বর ওয়েব শুরু হবে। 5 নম্বর ওয়েব যদি শুরু হয় তাহলে যে জায়গাটা থেকে পতন শুরু হয়েছে, অর্থাৎ ব্যাংক সেক্টরের ভ্যালু 17.1 অর্থাৎ 17.1 থেকে পতন শুরু হয়েছে। এখন এখান থেকে পজিটিভ হয়ে এইটা যদি ধরে রাখতে পারে তাহলে এখান থেকে 17.1 মিনিমাম সে পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি ব্রেকআউট করতে পারে তাহলে সেক্টরটা উপরে যাবে। আর ব্রেকআউট করতে হলে এই জায়গায় যে ভলিউম পেয়েছিল 370-80 কোটি টাকা, এইরকম ভলিউম পেতে হবে। আর এইখানে ভলিউমের যে বিষয়টা দেখার, এই ভলিউম কিন্তু কমেনি, একটা ধারাবাহিক সমান ভলিউম বজায় রেখেছে। এখান থেকে অবশ্যই 200-250 কোটি টাকার উপরে লেনদেন যদি ব্যাংক সেক্টর পেয়ে যায় তাহলে উপরের দিকে যে সেক্টরের যে
লোয়ার ট্রেন্ড যেখান থেকে শুরু হয়েছিল সেটা ব্রেকআউট করার একটা সম্ভাবনা দেখা যায়। এরপরে সিমেন্ট সেক্টর, এই সেক্টরটাও কিন্তু পজিটিভ হয়েছে খুব ভালোভাবে, এখানে এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে এই সেক্টরের সিমেন্ট সেক্টরের ভ্যালু ক্লোজিং করতে সক্ষম হয়েছে। সিরামিক সেক্টরে অনেক বুলিশ ভাব দেখা গেছে, এটা একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটটা যদি সফল হয় এবং আগামী দিনে যদি সামান্য একটু রিটেস্ট করে পরবর্তী দিনে পজিটিভ হয়, তাহলে এই সেক্টরটা অনেকটাই ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে গত দিনের ক্লোজিং ভ্যালু 47.1, এটা যেহেতু ব্রেকআউটটা করেছে এবং ব্রেকআউটটা অল্প ভলিউমেই ব্রেকআউটটা হয়েছে, ভলিউমটা যদি বড় হতো অথবা আগামী দিনে যদি ভলিউম বড় হয় তাহলে রিটেস্ট না করে উপরের দিকে যেতে পারে। আগামী দিনের ভলিউমটা বেড়ে যায় তাহলে উপরের দিকে যাবে, সেক্ষেত্রে 48.5 যদি ব্রেক করতে পারে তাহলে 52, এভাবে একটা স্টেপ বাই স্টেপ আগাতে থাকবে এই সিরামিক সেক্টরের ভ্যালু। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমরা দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ব্রেকআউট লেভেলে অবস্থান করছে, এটা দেখার বিষয় যেটা এখানে টার্নওভার বেড়েছে আর মুভিং অ্যাভারেজের যে ভ্যালু এইটা ভেঙে নিচে আসেনি বা আসছে না, আসলেও সেটা আবার উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছে, অর্থাৎ 96.7 এই জায়গাটা থেকে বারবারই ফিরে গেছে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভ্যালু এবং 98.8 অবস্থান করছে। তাহলে এই ব্রেকআউট যদি হয়ে যায় অর্থাৎ 100.4 100.4 এই জায়গাটা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভ্যালু ব্রেক করতে পারে তাহলে এটা বেশ উপরে যাওয়ার একটা চান্স তৈরি করবে। সেক্ষেত্রে 110, 11, 12 এ পর্যন্ত গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, এই সেক্টরটাও কিন্তু বড় কারেকশনের পরে মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে যাওয়ার পরে গত দিনে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। এটা যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু অর্থাৎ 12.6 এটার উপরে যেতে পারে তাহলে আর একটু উপরে যাবে এবং সেক্ষেত্রে এর ব্রেকআউট লেভেল যেখান থেকে ফিরে আসলো 13.5 সেই জায়গাটা ব্রেকআউট করবে। তাহলে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে স্টকগুলি প্লে করছে এবং অনেক ভালো করছে সেই স্টকগুলি যদি তার পজিটিভনেস ধরে রাখতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই দেখা যায়। এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এই সেক্টরটা একটা ব্রেকআউট লেভেলে যে এইখানে একটু স্লো হয়ে গেছে। গতকাল যদিও ভ্যালুটা বেড়েছে তবে একটা ডোজি ক্যান্ডেল, তার মানে এই সেক্টরের স্টকগুলোর বায়ার সেলারদের মধ্যে সমান শক্তি দেখা গেছে। আর 231.6 এই জায়গাটা যদি ব্রেক করতে পারে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর তাহলে আস্তে আস্তে 238, 240, 42 এভাবে অনেক উপরে যেতে পারে। এই সেক্টরে বেশ কয়েকটা সম্ভাবনা এবং অনেক বেশি প্লে করে এ ধরনের স্টক আছে এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে। দেখা যাক ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আগামী সপ্তাহে কী ধরনের আচরণটা করে। আর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এই সেক্টরের কিন্তু বেশ কয়েকটা স্টক আছে অনেক ভালো, ইস্টার্ন লুব্রিকেন্ট আছে, পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএলবিডি এগুলি। তাছাড়া আরও যে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক আছে ডরেন্ট পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, এসপিসিএল, এই স্টকগুলির কিন্তু ইপিএস গতবারের সাথে যদি তুলনা করা যায় তাহলে তুলনামূলক ভালো। তাহলে এই সেক্টরটা যেহেতু এইটা বাউন্স ব্যাকের একটা ইঙ্গিত দিয়েছে এই জায়গাটায়, এখান থেকে এটা সফল হবে এবং গতকাল ইস্টার্ন লোব হল্টেড ছিল, তাহলে এইখান থেকে এর যে মুভিং অ্যাভারেজের ভ্যালু 211.8 এটা ব্রেক করতে পারলে আবারও আগের জায়গা অর্থাৎ 229.30 এই দিকটা পর্যন্ত চলে যেতে পারে এই সেক্টরের ভ্যালু। সেক্ষেত্রে এই সেক্টরের যে ভালো স্টকগুলি আছে যেগুলি প্লে করে এবং যেগুলি ফান্ডামেন্টালি ভালো সেইগুলি অবশ্যই পজিটিভ হতে হবে। আর এই সেক্টরটা দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা লোয়ার ট্রেন্ড, একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই জায়গাটা যদি আপনারা দেখেন এভাবে করে একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এই সেক্টরের ভ্যালু যদি 33.5 এর উপরে যায় তাহলে এইটা 34, 35, 36 এভাবে করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। কারণ এই সেক্টরের কয়েকটা স্টক বেশ ভালো প্লে করে, আইটিসি প্লে করে, ড্যাফোডিল কম্পিউটার প্লে করে, অনেক দিন যাবত অগ্নি সিস্টেম প্লে করেনি এবং আইএসএন এটা বেশ ভালো একটা প্রাইস র্যালির মধ্যে আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি যেহেতু সেক্টর নিয়ে আলোচনা করছি সেক্টরেই থাকি। এরপরে ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটা এই জায়গায় দেখেন যে এর ভ্যালুটা কিন্তু নিচে যাচ্ছে না, অর্থাৎ 32.5 নিচে যাচ্ছে না, এর উপরেই ক্লোজিং করছে। এখান থেকে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই আমি দেখি। যদি এই সেক্টরের ভ্যালু এখান থেকে আগামী দিনে মুভিং অ্যাভারেজের ভ্যালু 33.7 এইটার উপরে যেতে পারে তাহলে আস্তে আস্তে উপরের দিকে যাবে। সেক্ষেত্রে 35.7 এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে 37, 38, 39 এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। এরপরে জুট সেক্টর,
এই সেক্টরের যে স্টকগুলি আছে ম্যাক্সিমামই জেড, একমাত্র সোনালী আঁশ বাদ দিয়ে। এই সোনালী আঁশই ভালো প্লে করছে এবং এই সোনালী আঁশই এই সেক্টরটাকে ধরে রেখেছে এবং একটা ব্রেকআউট করার পরে আরেকটা ব্রেকআউট লেভেলে গিয়ে এটা রিটেস্ট করছে। আগামী দিনে যদি সোনালী আঁশ পজিটিভ থাকতে পারে তাহলে এই সেক্টরটা উপরের দিকে যাবে। সেক্ষেত্রে এটা আস্তে আস্তে এর ধাপে ধাপে যে ব্রেকআউট লেভেলগুলো আছে 200, এরপরে 213, এরপরে 226, এভাবে করে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবে। এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরের বেশ কয়েকটা স্টক বেশ ভালো প্লে করছে। তার মধ্যে প্রগতি লাইফ আছে, আরও কিছু রূপালী লাইফ ছিল, তার একটা নেগেটিভ নিউজ এসেছে যে কারণে রূপালী লাইফ গত দিনে একটু স্লো ছিল। আর আরও কিছু এই লাইফ সেক্টরের স্টক আছে যেগুলি ভালো প্লে করে, সেইগুলি যদি পজিটিভ থাকে এবং পজিটিভনেস ধরে রাখতে পারে তাহলে এইখানে যে ট্রেন্ড লাইন ব্রেক করেছে এইটা যদি আবারও এই 57.5-এর নিচে না আসে তাহলে এখান থেকে উপরের দিকে যাবে, এটাই আমরা দেখতে পাবো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এরপরে মিসেলেনিয়াস সেক্টর, এই সেক্টরটা মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরেই আছে অনেকদিন যাবৎ। গত দিনে অনেক উপরের ভ্যালু গিয়েছিল 202, অর্থাৎ 202.7, সেখান থেকে ক্লোজিং হয়েছে 197.4, তার মানে বড় ধরনের সেল প্রেশার ফেস করেছে এই জায়গাটায়। যদি এই সেল প্রেশারটা অব্যাহত থাকে তাহলে এই সেক্টরের ভ্যালুটা আবারও নিচের দিকে আসতে পারে, নির্ভর করবে যে ব্রেকআউটটা করতে পারে কিনা। যদি ব্রেকআউট করতে পারে তাহলে উপরে যাবে, সচরাচর যেরকম হয় ব্রেকআউটের কাছ থেকে একবার ফিরে এসে আবারও অ্যাটেম্প নেয় এবং পরবর্তীতে দ্বিতীয়বার বা তৃতীয়বারে ব্রেকআউট করে। দেখা যাক মিসেলেনিয়াস সেক্টরের ভ্যালু কী অবস্থা হয়। এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টর, এই সেক্টরটা বড় ধরনের একটা কারেকশানে আছে। এই জায়গাটা যদি দেখেন, এই এরিয়াটা যদি দেখেন, যেসব জায়গা থেকে পজিটিভ হয়েছিল সেই জায়গায় এসে এর ভ্যালুটা অবস্থান করছে। এইখান থেকে এই সেক্টরের যে সেক্টর লিডার হয় প্রায় ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এইটা যদি পজিটিভ হয় তাহলে এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু আবারও এই 7 পর্যন্ত চলে যেতে পারে 6.3 থেকে। এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং, এই সেক্টরে বেশ কয়েকটা স্টকই ভালো করছে। সোনালী পেপার, মনস্পুল পেপার, মাগুরা প্লেক্স, বিপিএমএল কয়েকদিন আগেও সেক্টর লিডারের ভূমিকায় ছিল, এখন সেটা স্লো এবং নেগেটিভ ট্রেন্ডে আছে। বাকি স্টকগুলি পজিটিভ, হাক্কানি পাল্পের কথা তো মানে বলার অপেক্ষাই রাখে না। এটাও একটা ব্রেকআউট লেভেলে গেছে 88.9, যদি আগামী দিন 89-90-র উপরে ক্লোজিং দিতে পারে তাহলে এই সেক্টর ভ্যালু 100 পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করবে। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরে ভালো টার্নওভার হচ্ছে। এই সেক্টর একটা ব্রেকআউট লেভেলে যে বারবারই রিটেস্ট করছে, ফিরে আসছে, আবারও গতকাল পজিটিভ হয়েছে, তাহলে এই সেক্টরটা যদি 392-এর উপরে যেতে পারে তাহলে এই সেক্টরটা কিন্তু একটা বড় ধরনের ট্রেন্ড আমরা দেখব এই সেক্টরের স্টকগুলোর। সেক্ষেত্রে 432 পর্যন্ত চলে যেতে পারে। এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এই সেক্টরে বেশ অনেকগুলো ভালো স্টক আছে, এটাও রিটেস্ট করছে একটা ব্রেকআউট লেভেলে। যে এখান থেকে দেখার বিষয় যে মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে নিচে যায় কিনা। মুভিং অ্যাভারেজের ভ্যালু হচ্ছে 45.3, মুভিং অ্যাভারেজের ভ্যালু যদি ভেঙে নিচে না যায় এবং এই আপট্রেন্ডের ধারা এটা যদি অব্যাহত থাকে, এইটাও একটা ইলিয়ট ওয়েভের মতোই প্যাটার্ন ক্রিয়েট করেছে। এভাবে করে এটা উপরে যাওয়ার সম্ভাবনাই দেখা যাক এই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের স্টকগুলি পরবর্তী দিনে কী ধরনের আচরণ করে। এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ, এই সেক্টরটাও বেশ নিচ থেকে উপরে গেছে এবং একটা ব্রেকআউট লেভেলে যে রিটেস্ট করে আবারও ব্রেকআউট করার একটা পর্যায়ে গেছে। এখন দেখা যাক এখান থেকে সফল ব্রেকআউট করে কিনা। যদি করে তাহলে এটা বেশ উপরে চলে যেতে পারে, 245 পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। এখানে জিপি, এই সেক্টরের সেক্টর লিডার হয় প্রায়। এই স্টকটা গতকাল নেগেটিভ থাকার ফলে এই সেক্টরের ভ্যালু, মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে নিচে চলে এসেছে। তাহলে এই সেক্টরটা একটু কারেকশানে থাকার ইঙ্গিত এখান থেকেই পাওয়া যায়। সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু সামান্য হয়তো এখান থেকে কমতে পারে, যেহেতু 160.8-এ আছে। আর গতকাল একটু সাপোর্ট যেহেতু নিচে, এখন দেখার বিষয় যে 159.2 এই জায়গা ভেঙে যদি নিচে যায় তাহলে পরবর্তীতে এটা 155, 56 পর্যন্ত বা 57 পর্যন্ত আসার একটা সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল সেক্টর পজিটিভ হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটাই বলে একটা ব্রেকআউট করে রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে। এলিয়ট ওয়েভের মতো যদি ধরা যায় তাহলে এলিয়ট ওয়েভের 3 নম্বর ফেজে অবস্থান করছে এবং এর উপরে 32, 33, 34 এই দিকটায় একটা ব্রেকআউট লেভেল আছে। দেখা যাক টেক্সটাইল সেক্টর পরবর্তীতে কি করে। এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর, এই সেক্টরের স্টকগুলি ইউনিক হোটেল, সিপার্ল, পেনিনসুলা, এই স্টকগুলি যদি ভালো করে তাহলে এই সেক্টরের
একটা বড় ধরনের মুভমেন্ট দেখা যাবে, যেহেতু এভাবে করে কারেকশানে এসেছে। এই সেক্টরটা কিন্তু এভাবে একটা বোল প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে। এভাবে করে একটা বোল প্যাটার্ন ক্রিয়েট করতে আমরা হয়তো দেখব, দেখা যাক এরপরে এই ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর কীরকম করে। এরপরে আমি যদি ইন্ডেক্সে আসি, ইন্ডেক্স কী অবস্থায় আছে সেইটা যদি আমরা একটু দেখি, তাহলে ইন্ডেক্স কিন্তু এই জায়গাটায় একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই 3 দিনের ক্যান্ডেল যদি আমরা নেই, তাহলে একটা ক্লিয়ার মর্নিং স্টার। আপনারা যারা অ্যানালাইসিস বোঝেন তারা আমার সাথে অবশ্যই একমত হবেন। তবে এ ধরনের মর্নিং স্টার প্যাটার্ন যদি ক্রিয়েট হয়, এটা একটা রিভার্সাল প্যাটার্ন। এটা 70 থেকে 80% ক্ষেত্রেই পজিটিভ থাকে, তবে নেগেটিভও থাকতে পারে। তবে যদি নেগেটিভ থাকে এবং 5322 এই জায়গাটার নিচে যদি না নেমে যায়, তাহলে ভয়ের কোনো কারণ নাই। আগামী 1 দিন 2 দিন পজিটিভ থেকে আবার যদি নেগেটিভ হয়ও, তাতেও কোনো ভয় নাই। এখন দেখা যাক কত দূর যায়। যদি আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 5410-15 এর উপরে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে সাময়িক ভয়টা কাটবে, এবং 5415-এর উপর থেকে যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রে 5560 এর উপরে যদি যায়, তাহলে সেক্ষেত্রে সূচক কিন্তু দিনে দিনে একটা ইতিহাস সৃষ্টি করবে। আমি বারবারই আমার আলোচনায় বলে থাকি যে আমরা মার্কেটের বুল রান দেখব। এটা কবে শুরু হবে, কিভাবে শুরু হবে, আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে আমরা বুঝবো যে মার্কেট বুল রান শুরু হয়েছে কিনা, বা কোন পর্যন্ত গেলে আমরা বুঝবো যে মার্কেটের বুল রান শুরু হয়ে গেছে, কি ধরনের টার্নওভার হলে আমরা বুঝবো। এই আলোচনা আমার চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আর একটা জিনিস এখানে আমি বলি যে গত 4 দিন দেখেন ভলিউমের একটা ধারাবাহিকতা আমরা দেখছি। 700 কোটি টাকার নিচে নেমে এসেছিল, সেখান থেকে আবার 700 কোটি টাকার উপরে টার্নওভার আমরা গত 2 দিন দেখেছি। এখন যদি এই কয়েকদিনের যে এভারেজ ভলিউম 818 কোটি টাকা, যদি এর উপরে ভলিউম পায় মার্কেট 820 কোটি, 30 কোটি, 900 কোটি, তাহলে আবারও সূচক উপরের দিকে যাবে। সেক্ষেত্রে 1000 কোটি টাকার উপরে ভলিউম লাগবে যদি 5550-60 এই জায়গাটা ব্রেকআউট করে মার্কেট উপরে যেতে চায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।